শুরু হচ্ছে অন্ধকারের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। স্বাগত নিশি গল্পের হাউসে। এখানে প্রতিটি গল্পই ছায়ায় লুকিয়ে থাকা সত্যকে সামনে আনে। আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, কারণ গল্প শুরু হচ্ছে এখনই। আজকের গল্প অনুরাগ রায়ের পৈশাচী। ভাদ্র মাস চলছে। রাতের বেলা খুব জোর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভাদ্র মাসে এত ঝড় বৃষ্টি বীরপুর গ্রামের আগে কেউ কখনো দেখেনি। গ্রামের জেলেপাড়ায় সোনাদের ছোট্ট একটা মাটির ঘর, তাতে সোনা ও তার বিধবা মা থাকে। সোনার বাবা 3 বছর আগে মারা গেছে। সোনা রোজ ভোরে উঠে কোনো পুকুর বা দিঘিতে জাল ফেলে মাছ ধরে, তারপর গ্রামে ঘাটে মাছ বিক্রি করে। সকাল 10টার সময় সে স্কুল যায়। সে রোজ রাতে মন দিয়ে পড়াশোনা করে। পড়াশোনায় সে মোটামুটি ভালো। সোনার এখন 12 বছর বয়স। সে ক্লাস 6-এ পড়ে। সেদিন ঝড় বৃষ্টির রাতে সোনা একটা বাজারের থলে নিয়ে তার মাকে বলল, মা, আমি জমিদার বাবুদের বাগানে যাচ্ছি। আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বাবুদের বাগানের তাল গাছগুলো থেকে তাল ঝরে পড়বে, তাই আমি তাল কুড়োতে বাবুদের বাগানে যাচ্ছি। সোনার মা সোনাকে বকতে বকতে বলল, তোকে নিয়ে আর পারি না বাবু। এই ঝড় বৃষ্টিতে তোর কি না বের হলে হয় না? সোনা কোনো কথা শুনল না। সে তাল কুড়োতে চলে গেল। বীরপুর গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী খুব দয়ালু মানুষ। তিনি গ্রামের বাচ্চাদের খুব ভালোবাসেন। তিনি গ্রামের বাচ্চাদের বলে দিয়েছেন, আমার বাগানের সব ফল তুলে, তোরা যত খুশি ফল পেরে খা। সোনা বাবুদের বাগানে এসে পৌঁছল। তখনও ঝড় বৃষ্টি সমানে হয়ে চলেছে। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। সোনা অস্পষ্ট দেখতে পেল তাল গাছটার নিচে কয়েকটা তাল পড়ে আছে। সোনা কয়েকটা তাল তার থলেতে পুড়ে ফেলল। তার মনে হলো একটা তাল বেশ বড় ও ভারী। সোনা বাড়ি ফিরে এসে তার মাকে বলল, মা, অনেকগুলো তাল পেয়েছি, আর একটা তাল তো বিশাল বড়। এই কথাগুলো বলে সোনা থলেটা উল্টে তালগুলো মেঝেতে রাখে। তালগুলো মেঝেতে রাখতেই সোনা আর সোনার মা একটা বিকট চিৎকার করে উঠল। তারা দুজনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা দেখতে পেল তালগুলোর সাথে একটা মানুষের কাটা মাথা পড়ে আছে। সোনা যেটাকে বড় তাল মনে করেছিল, আসলে সেটা তাল নয়, সেটা ছিল একটা মানুষের কাটা মাথা। মাথাটা দু চোখ মেলে তাদের দিকে তাকালো আর বিকট শব্দ করে জান্তব স্বরে হাসতে লাগলো। সোনার মা ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ি ও পাড়ার প্রতিবেশীরা সোনার বাড়িতে ছুটে এলো। এইসব ভুতুড়ে কাণ্ড দেখে তারাও ভয়ে কাঁপতে লাগলো। তাদের মধ্যে হারু জেলে একটু সাহসী ছিল। সে সোনাকে বলল, তাড়াতাড়ি মাছ ধরার জালটা নিয়ে আয়, আর এই কাটা মুন্ডুটার উপর জালটা ফেলে দে। লোহার তৈরি জাল, এই অপদেবতার উপর রাখলে
সেটা কারোর ক্ষতি করতে পারবে না। সোনা হারুর কথা মতো মনে সাহস সঞ্চয় করে মাছ ধরার জালটা নিয়ে এসে কাটামুন্ডুটার উপর রাখল। কাটামুন্ডুটা ছটফট করতে লাগলো আর লাফালাফি করতে লাগলো, ঠিক মাছ জালে ধরা পড়লে যেভাবে ছটফট করে ঠিক সেইভাবে। কাটামুন্ডুটা বিভৎস অপার্থিব কণ্ঠে বলতে লাগলো, জালটা সরিয়ে দে, জালটা সরিয়ে দে, না হলে কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। সে সোনাকে বলল, একদম ভয় পাবি না, আর ওটার কথা শুনবিও না, জালটা একদম ওর থেকে সরাবি না। আমরা তান্ত্রিক বাবাকে ডেকে আনছি, তান্ত্রিক বাবা ওটার সঠিক ব্যবস্থা করবেন। হারু আর গ্রামের অন্য 4 জন সাহসী ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রামের প্রাচীন কালী মন্দিরের দিকে যেতে লাগলো। কালী মন্দিরের পাশেই একটা কুটিরে তান্ত্রিক বাবা থাকেন। তারা তান্ত্রিক বাবার কুটিরের সামনে এসে তান্ত্রিক বাবাকে ডাকতে লাগলো, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা কুটির থেকে বের হয়ে এসে তাদের বলল, কিরে, তোরা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমার কুটিরে এসে আমায় ডাকছিস কেন? তোদের কি কোনো বিপদ হয়েছে? হারু বলল, হ্যাঁ পাপা, খুব বিপদ। হারু তান্ত্রিক বাবাকে সব ঘটনা খুলে বলল। তান্ত্রিক বাবা নিজের কাঁধে একটা ঝোলা নিয়ে বলল, চল চল, তাড়াতাড়ি চল, আমাদের এখনই সোনাদের বাড়ি যেতে হবে। তান্ত্রিক বাবাকে গ্রামের সবাই খুব শ্রদ্ধা ভক্তি করে। তিনি সবসময় একটা লাল ধুতি আর লাল ফতুয়া পরেন। তার মাথায় কাঁচা পাকা লম্বা চুল, মুখে দাড়ি ও কপালে লাল টিকা। তিনি দেখতে খুবই সৌম্যদর্শন। তান্ত্রিক বাবা সোনাদের বাড়িতে পৌঁছতেই কাটামুন্ডুটা তান্ত্রিক বাবাকে দেখে আরও জোরে চিৎকার করতে লাগলো আর জালের ভিতর ছটফট করতে লাগলো। আরও ধীরে ধীরে কাটামুন্ডুটার ওপর থেকে জালটা সরিয়ে ফেলল। জালটা সরাতেই কাটামুন্ডুটা এক লাফে হারুর ঘাড়ের উপর উঠে বসল। তারপর হারুর ঘাড় কামড়ে ধরল। হারুর ঘাড় থেকে দরদর করে রক্ত ঝরতে লাগলো। হারু বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগলো। তান্ত্রিক বাবা আর দেরি না করে তার ঝোলা থেকে একটা মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বার করলেন আর কাটামুন্ডুটার উপর ছুঁড়ে দিলেন। তখনই কাটামুন্ডুটা দপ করে মাটিতে পড়ে গেল। তান্ত্রিক বাবা খুব তাড়াতাড়ি তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন। তারপর সেই কৌটো থেকে কিছু গুঁড়ো মতো জিনিস বার করে কাটামুন্ডুটার চারপাশে গোল করে সেই গুঁড়োটা ছড়িয়ে দিলেন। এইভাবে তিনি কাটামুন্ডুটার চারপাশে গণ্ডি কেটে দিলেন। তিনি বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন, ওম ক্লিং চামুণ্ডায় নমঃ, ওম ক্লিং চামুণ্ডায় নমঃ, ওম ক্লিং চামুণ্ডায় নমঃ, ওম ক্লিং চামুণ্ডায় নমঃ। কাটামুন্ডুটা শত চেষ্টা করেও গণ্ডির ভেতর থেকে বের হতে পারল না। কাটামুন্ডুটা তার দুটো লাল গোল গোল চোখ দিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তান্ত্রিক বাবাকে দেখতে লাগল আর কুৎসিত ভাষায় গালাগাল করতে লাগল। তান্ত্রিক বাবা কাটামুন্ডুটাকে উদ্দেশ্য করে বলল, বল তুই কে? কাটামুন্ডুটা তার অপার্থিব স্বরে বলল, বলবো না, কিছুতেই বলবো না। তান্ত্রিক বাবা বললেন, বলবি না? তবে দেখ এবার মজা। এই কথা বলে তান্ত্রিক বাবা একটা মাটির মালসাতে অজানা একটি গাছের শেকড় পোড়ালেন। সেটার ধোঁয়া কাটামুন্ডুটার নাকের কাছে নিয়ে গেলেন। কাটামুন্ডুটা ছটফট করতে লাগলো আর জোরে জোরে বিভৎসভাবে আর্তনাদ করে বলতে লাগলো, জ্বলে গেল, পড়ে গেল। তান্ত্রিক বাবা বললেন, এবার ভালোই ভালোই বল তুই কে, না হলে মালসাটা তোর নাকের কাছে আবার নিয়ে আসবো। কাটামুন্ডুটা বলল, ঠিক আছে, সব বলছি। কাটামুন্ডুটা
এবার বলতে লাগলো। আমি একটা পিশাচ, কালো কাপালি আমায় জাগিয়েছে। কালো কাপালি পাশের গ্রামের শ্মশানে বসে পিশাচ সাধনা করে। সে নদীর জলে ভেসে আসা একটা চণ্ডালের মৃতদেহ তুলে এনে সে তার মাথা কেটে সেই মাথার ভিতর আমার প্রাণ প্রতিষ্ঠা করে, আর বাকি শরীরটা আমাকে ভোগ হিসাবে দেয়। সে কাটা মুন্ডটাতে আমার প্রাণ প্রতিষ্ঠা করার পর কাটা মুন্ডটা জমিদার বাড়ির বাগানে চুপি চুপি রেখে আসে। সেই জমিদারকে মেরে ফেলে প্রতিশোধ নিতে চায়, কারণ একদিন জমিদার তাকে খুব অপমান করেছিল। আজ রাতে আমার জমিদারকে হত্যা করার কথা ছিল, তার রক্ত পান করার কথা ছিল, কিন্তু এই বাচ্চা ছেলেটা তাল মনে করে ভুল করে আমার এখানে নিয়ে আসে। আমি তোদেরকে কাউকে ছাড়বো না, সবার রক্ত চুষে খাবো, তারপর জমিদারের রক্ত চুষে খাবো। তান্ত্রিক বাবা বললেন, আমি থাকতে তুই কারোর ক্ষতি করতে পারবি না। তুই এখনই এই কাটা মুন্ডুটা থেকে বের হয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। কাটা মুন্ডুটা বিভৎস হুঙ্কার দিয়ে বলল, কিছুতেই যাও না। তান্ত্রিক বাবা বললেন, তবে রে। এই কথা বলে তান্ত্রিক বাবা তার ঝোলা থেকে একটা কৌটো বার করলেন। সেটা থেকে ধুলো মতো একটা গুঁড়ো বার করে কাটা মুন্ডুটার উপর বারবার ফেলতে লাগলেন। কাটা মুন্ডুটা চিৎকার করতে লাগলো আর ছটফট করতে করতে বলল, থামা থামা, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তান্ত্রিক বাবা থামলেন। সবাই দেখতে পেল একটা কালো ধোঁয়া কাটা মুন্ডুটার নাক দিয়ে বের হয়ে গেল। বাড়ির বাইরে থাকা একটা আম গাছের ডাল ভেঙে পড়ল সাথে সাথে। কাটা মুন্ডুটা নির্জীব হয়ে পড়ে রইল। তান্ত্রিক বাবা হারুকে বলল, এই কাটা মুন্ডুটা সোনাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে মাটির তলে পুঁতে ফেল, আর সাবধানে, পুলিশ যাতে জানতে না পারে, তাহলে শুধু শুধু তোরা নানা ঝামেলায় পড়বি। এখন অঝোরে বৃষ্টি পড়ছে, এখন পারবি না, বৃষ্টি থামলে তারপর যাবি। আর হ্যাঁ, সাথে 10 জন লোক নিয়ে যাবি। তান্ত্রিক বাবা এও বললেন, যে ব্যক্তি এই পিশাচকে জাগিয়েছিল, এখন পিশাচ সেই ব্যক্তিকেই হত্যা করবে নিষ্ঠুরভাবে। এই কথাগুলো বলে তান্ত্রিক বাবা চলে গেলেন। সোনার মা সোনাকে বলল, আর যদি কোনোদিন তুই তালকুড়োতে যাস তাহলে তোর হাত পা আমি ভেঙে দেব। বৃষ্টি থামার পর হারু ও অন্যান্য গ্রামবাসীরা কাটা মুন্ডুটাকে অনেক দূরে নিয়ে মাটির তলে পুঁতে দিল, আর কোনো পুলিশি ঝামেলাও হলো না। পরদিন সকালে পাশের গ্রামের শ্মশানে কালু কাপালিকের মৃতদেহ পাওয়া গেল। তার সারা দেহ আমশির মতো চুপসে গেছে আর ফ্যাকাশে হয়ে গেছে। কেউ যেন তার দেহের সব রক্ত চুষে খেয়ে ফেলেছে। গল্প পাঠে আমি দুবাই। গল্পটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না যেন।